ইন্টার ডাইমেনশন সেটিংসে গেলাম, মডিফাই, ঠিক আছে। তো এখানে আমরা জানি প্রাইমারি ইউনিট নিয়ে কি আর কথা বলা উচিত আমার, বলেন তো? ঘৃণা ধরে গেছে না প্রাইমারি ইউনিট নিয়ে? এটার দরকার নাই স্যার, দরকার নাই স্যার, প্রাইমারি ইউনিট এইটার কিন্তু কোনোই দরকার নাই। তো আমরা টেক্সটে আসতেছি। টেক্সটের ব্যাপারেও আহামরি তেমন কিছু বলার দরকার নাই, তারপরে একটু বলি, কারণ টেক্সট নিয়ে পুরাপুরি কথা বলা হয় নাই। আচ্ছা, প্রথমে টেক্সটাইল এখানে কি আছে বলেন তো, আপনারাই বলেন কি আছে এখানে, টেক্সটাইল কি আছে এখানে স্ট্যান্ডার্ড। এই এর ভিতরে আছে কি, এটা কি জি কাজে লাগে? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এর ভিতরে ফন্ট সিলেক্ট করা, কি পরিমাণ ইয়ে করতে হবে, কোন দিকে আপ এন্ড ডাউন করবেন, ইয়ে করবেন, কি কি ইয়ে করবেন, বোল্ড করবেন না কি করবেন, না কোনো অ্যানোটেটিভ না স্ট্যান্ডার্ড করবেন, এটা বলতে পারতেছেন না? এই টেক্সটাইলের ভিতর কি আছে দেখাবো, আবার দেখাবো? না না না, এটা বললাম তো। জি না স্যার, এটা আর লাগবে না স্যার। কিছু না, এটা দেখানোর কিছু নেই। থ্রি ডটে ক্লিক করে এটা আপনি কাস্টমাইজ করুন আপনার সুবিধা মতো। এখানে আপনারা ফ্রন্ট লাগাবেন, ফন্ট লাগাবেন, কোন ফন্টে আপনি কাজ করতে, আর ফন্টটা মোটা না চিকন না ইতালিক না রেগুলার না কি, যা লাগানো আপনার লাগাবেন, বুঝছেন? এই দুটো নিয়ে কাজ করবেন। এখানে টেক্সট হাইট নিয়ে কাজ করবেন না, টেক্সট হাইট নিয়ে আমরা কাজ অন্য জায়গাতে করব, ঠিক আছে? আচ্ছা, এবার টেক্সট কালার, এটা নিয়ে কথা বলবো আবার। এই টেক্সটের কালার যেমন রেড কালার দেন, দেখছেন না স্যার। পাশে প্রিভিউ দেখেন রেড কালার দেখাইতেছে, তার মানে কি এটা যে কালার, জি স্যার। এটা যে কালার আপনি ফিক্সড করে রাখবেন। টেক্সট হাইটে সবাই কথা বলবেন না প্লিজ প্লিজ। এখানে এখানে যে কালারটা দিবেন এখানে প্রিভিউতে দেখাবে টেক্সটের কালারটা, সেই কালারটা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এবার এবার টেক্সট, এটা আবার কি ফিল কালার? ফিল কালার কি দেখি, একটা ফিল কালার দিয়ে দেখি। ফিল কালার মানে কি দেখেন, টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার সেট হয়েছে, এটা যদি কিন্তু ভালো লাগে না কিন্তু এটা সবসময় নাম দিয়ে রাখবেন, ঠিক আছে? ফিল কালারে হাত দেওয়ার কোনোই দরকার নাই। এরপর টেক্সট হাইট, টেক্সট হাইট মানে কি এটা নিয়ে কথা বলবো। ফ্র্যাকশনাল হাইট স্কেল, স্কেল এখন লাগবে না আমাদের। আচ্ছা, এবার দেখেন প্রিভিউ দিকে একটু খেয়াল করবেন। এবার দেখেন যে টেক্সট প্লেসমেন্ট মানে কি, টেক্সটটা কিভাবে প্লেস হবে, ভার্টিক্যাল। দেখেন সেন্টার না করে দে, দেখেন এই দুইটা লাইন দেখতে পাইতেছেন, দুইটা লাইনের মাঝখানে টেক্সটটা না? জি জি স্যার। জি স্যার। তো এটা আমরা অ্যাবভ করে দেই, কি আসলো দেখেন, লাইনের উপর চলে গেল না টেক্সটটা? দেখেন তো প্রিভিউতে। জি জি স্যার। এটা কি বসে বসে আপনাদের বুঝাবো আমি? আপনি নিজে নিজেই কিন্তু না না স্যার, এটা করে দরকার নাই স্যার, আপনি নিজে নিজেই এটা দরকার নাই স্যার। এই আমি বলি 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 বলি, এটা আপনি নিজে নিজে ক্লিয়ার। আউটসাইড মানে কি? যেখানে এক সাইডে যাবে। বাইরের সাইড স্যার। বিলো মানে কি বলেন তো, বিলো মানে কি? বিলোতে যদি নিচে 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 চলে আসবে আসছে স্যার। প্রিভিউতে, দেখেন তো নিচে চলে আসছে। তার জি মানে স্যার। এটা আমাদের দেখানোর কিছুই নাই, এটা রাখলাম। এটা আপনি সেন্টার সেন্টার রাখবেন এটা। এবার হরিজন্টালে কি আসে? হরিজন্টালে এক্স লাইন এরকম আসলো, এটাও সেন্টার রাখে, এটা হাত দিবেন না, দরকারই নাই। ভিউ ডিরেকশন লেফট টু রাইট, রাইট টু লেফট, দেখছেন উল্টে চলে গেল টেক্সটটা, দেখছেন উল্টে চলে গেছে। আমরা চলো লেফট টু রাইট টাকে, এটা হাত দিবেন না, হরিজন্টালও হাত দিবেন না, ভিউ ডিরেকশন এখানেও হাত দিবেন না। এবার এখানে বলতেছে অফসেট ফ্রম ডিম লাইন, কি বুঝাচ্ছে? অফসেট ফ্রম ডিম লাইন মানে কি বুঝাইতেছে? আচ্ছা, অফসেট ফ্রম ডিম লাইন এটা ওয়ার্ক করবে এটা যখন অ্যাবভ বা বিলো থাকবে। দেখেন ডিম লাইট থেকে কিন্তু দেখেন এই ডাইমেনশন লাইন থেকে কিন্তু টেক্সট প্রায় লাগালাগি। এটা একটু আমরা লাইন বাড়াই দেই, এটা 2 ফিট করে দেই, 2 ফিট। 2 ফিট বড় হয়ে গেছে, 1 ফিট, 1 ফিটও বড় হয়ে গেছে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি না 5 ইঞ্চি দিই, 5 ইঞ্চি। দেখছেন এই লাইন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, দেখছেন উপরের দিকে সরে যাচ্ছে। কত ফিট অফসেট হবে দেখেন, অফসেট ফ্রম ডিম লাইন 5 ইঞ্চি, এই লাইন থেকে 5 ইঞ্চি দূরে এই টেক্সটটা থাকবে। মানে টেক্সটটা যদি অনেক সময় আপনার লাইনের সাথে লেগে যায়, এই ক্ষেত্রে আপনারা এই অফসেট করে করে লাইন থেকে টেক্সটটা সামনের দিকে সরাই দিতে পারবেন, দেখছেন? আবার এটা হচ্ছে 1 ইঞ্চি করে দেই, ও 1 ফিট হয়ে গেছে, 1 ইঞ্চি করে দেই। দেখছেন টেক্সটের কাছাকাছি এই ডাইমেনশন লাইনের কাছাকাছি আবার চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এখন বলেন তো অফসেট ফ্রম ডিম লাইন মানে কি? মানে লাইন থেকে ওটা কতটা দূরত্বে থাকবে বা কাছে থাকবে। টেক্সটটা ডাইমেনশন লাইন থেকে এক্স্যাক্টলি
কতখানি দূরত্বে অফসেট থাকবে বা কতখানি দূরত্বে অবস্থান করবে সেটা ডিফাইন করবে এই বিষয়টা। বলুন তো এখানে কি মুখস্থ কিছু আছে আপনাদের মুখস্থ করতে হবে? না না স্যার। স্যার। আচ্ছা এবার টেক্সট অ্যালাইনমেন্ট মানে কি এটা আমরা সেন্টার করে রাখি। এগুলা এই তিনটাতে হাত দিবেন না, বুঝছেন, যা আছে তাই, এই তিনটা হাত দিবেন না। আচ্ছা টেক্সট অ্যালাইনমেন্ট এটা মানে কি? হরিজন্টাল মানে কি দেখেন, টেক্সটগুলো কিন্তু দেখেন যেগুলো হরিজন্টাল মানে তো বোঝেন। জি স্যার। এটা দেখেন সব সময়ের জন্য এইভাবে এটা হরিজন্টালি টেক্সটটা কিন্তু অ্যালাইন থাকবে। আবার যখন এখানে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিবেন, দেখেন ডাইমেনশন লাইন যেভাবে যেভাবে যে অ্যারেঞ্জমেন্টে আছে, যে লাইনে আছে ডাইমেনশন লাইন, ওই অ্যালাইনে কিন্তু টেক্সটগুলো কিন্তু অ্যালাইন হইতেছে, দেখছেন, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। হরিজন্টাল দিলে আপনার লাইন যেমনই হোক, বুঝছেন, ও সোজা রাখবে, টেক্সট সব সময়ের জন্য সোজা রাখবে, হরিজন্টালি সোজা রাখবে টেক্সট, বুঝছেন। এখানে আমরা এই হরিজন্টাল রাখলে সবসময় সোজা রাখবে, কিন্তু অ্যালাইন দিলে দেখেন এই লাইন যেভাবে আছে ওই অ্যালাইনে কিন্তু টেক্সটটা কিন্তু যাবে। কিন্তু এই দুটো পার্থক্য বুঝছেন, হরিজন্টাল অ্যালাইন ও ডাইমেনশন লাইন, বুঝছেন? জি স্যার। বুঝেননি? স্যার লাইন আর হরিজন্টাল বুঝেছি, ও যখন আমি হরিজন্টালে দেব তখন আমার ডান বাম বা বাম ডান এই অনুযায়ী সব সময় থাকবে, আর অ্যালাইনমেন্ট থাকবে আমার যে অ্যালাইনটে আমার থাকবে, ডাইমেনশন থাকবে, সেই লাইনেই আমার এটা হবে অ্যালাইনমেন্টে। ডাইমেনশন লাইনটা যে অ্যালাইনে থাকবে ওই অ্যালাইনেই আমরা টেক্সটগুলো থাকবে আর কি, দেখতে পাবো, বুঝাইতেছে এই মাপগুলা, পরিমাপগুলা বা যে পরিমাপের ভিতর যা থাকবে, ঠিক আছে। আর আইএসও স্ট্যান্ডার্ড আর জি। ইয়ে একই, অ্যালাইন একই। আমরা সাধারণত আমি এই দুটার পার্থক্য জানি না, আমাকে কেউ কখনো বলে না, কিন্তু আমাদের স্যারেদের দেখছি তারা সবসময় আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে কাজ করতেন, অ্যালাইন উইথ ডাইমেনশন এটা দিয়েও তারা কাজ করতেন না। তো ওদের দেখছি বিদায়, ওরা জ্ঞানী গুণী মানুষ, আমি জানি না, আমি আইএসও স্ট্যান্ডার্ড ইউজ করি, সেম জিনিস, আইএসও স্ট্যান্ডার্ড এন্ড অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দ্য সেম ওয়ার্ক, ঠিক আছে। আমরা যেহেতু জ্ঞানী গুণী মানুষ আইএসও স্ট্যান্ডার্ড দেয়, তাই আমরাও দিলাম, প্যারা নাই। তাই বলুন তো এই প্রাইমারি ইউনিট আর টেক্সটের মধ্যে কি কোনো ইয়ে আছে? কিন্তু আপনাকে একটু কিন্তু এটা কিন্তু ঘেটে দেখতে হবে, এখানে এক্স্যাক্টলি আছে এটা কি, আপনাকে কিন্তু একটু দেখতে হবে। কিন্তু এই এই অল্টারনেটিভ ইউনিট এটাও কিন্তু বোঝেন না, এখানে না বোঝার কিছু আছে বলেন? না স্যার দেখাইছি। অল্টারনেটিভ ইউনিট, প্রাইমারি ইউনিট আর টেক্সটের মধ্যে না বোঝার মতো কি আছে বলেন? এমন একটা জিনিস বলেন যেটা আপনি বোঝেন না, কি বোঝেন না বলেন? আপাতত এই তিনটা ওকে। এইবার আসি আইএসও স্ট্যান্ডার্ডটা বলে দেই, আইএসও স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? আমি জানি না আইএসও, আমি জানি না এটা বলতে Google করেন। মনে হয় বোঝায় কোনো আন্তর্জাতিক কোনো একটা নিয়মের কথা হয়তো বলে, বুঝাইতেছে কিনা এটা আমি এক্স্যাক্টলি জানি না এটা। আচ্ছা এবার দেখি সাইম্বল এন্ড অ্যারোস, এখানে আসি। আচ্ছা এই যে দেখেন এখানে এখন আপনি এই যে টেক্সটের ইয়াতে একটা কোণা দেখছেন, আমি একটু একটা কালারটা চেঞ্জ করা যায় না? না রে ভাই, এটা তো কালার চেঞ্জ করার অপশন নাই। আচ্ছা এই টেক্সটের এই কর্নার পয়েন্টগুলোতে আপনি কি ধরনের চিহ্ন ব্যবহার করতে চান? যেমন যদি এখানে যদি আর্কিটেকচারাল স্টিক ব্যবহার করেন, এটা মাপটা একটু বাড়াই দিই, 2 ফিট, 2 ফিট বড্ড বেশি বড় হয়েছে, 1 ফিট। এই যে দেখেন এই যে দেখেন একটা আর্কিটেকচারাল স্টিক, একটা মানে একদিকে হচ্ছে ডায়াগোনালি একটা বাঁকা একটা লাইন, এটা আর্কিটেকচারাল স্টিক নেবেন নাকি ডটেড নেবেন, এই যে এরকম ডটেড নেবেন, নাকি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড, নাকি হচ্ছে স্মল ডটেড নেবেন, নাকি হচ্ছে রাইট অ্যাঙ্গেল নেবেন, কি নেবেন, যে চিহ্ন আপনি এখানে নিতে চান সেই চিহ্নগুলো কিন্তু আপনি ওখানে ঠিক করতে পারেন। জমি জমার ক্ষেত্রে কিন্তু ক্লোজ ফিল্ড এটাই কিন্তু ব্যবহার করাটা বেটার, ক্লোজ ফিল্ড, ঠিক আছে। দেখেন ক্লোজ ফিল্ড দিলাম, এই যে তীর চিহ্ন দিলাম, দেখেন এই দুই কর্নারে কিন্তু তীর চিহ্ন চলে আসছে। কিন্তু এখানে অ্যারো সাইজ কিন্তু বড্ড বেশি বড় হয়ে গেছে, দেখেন অ্যারো সাইজ আমাদের কমায় দিতে হবে। আমরা এটা 1 ফিট আছে 6 ইঞ্চি করে দিই, 6, দেখেন কমে গেছে 6 ইঞ্চি। জি স্যার। ঠিক আছে, এখানে আর বুঝার কিছু নাই। এইবার আসি সেন্ট্রাল মার্ক, এটা কি জিনিস? কিছু বুঝলেন? ওই সেন্ট্রাল মার্ক, এই যে ওখানে তীর চিহ্নগুলো দেওয়া আছে। বুঝেন নাই, একটু বলি আপনাকে। সেন্ট্রাল মার্ক এখানে আমার এখানে দেওয়া আছে নাম। যদি কোনো একটা বৃত্তের যদি আপনি সেন্টার পয়েন্ট দেখতে চান তাহলে এখানে মার্ক করে দিতে পারেন, এই দেখেন একটা প্লাস চিহ্ন উঠেছে। জি। তা আপনি যখন ডাইমেনশন দিবেন তখন কিন্তু এরকম একটা প্লাস চিহ্ন উঠবে। কিন্তু এগুলাই সেন্টার মার্ক, এগুলাতে হাত দেওয়ার দরকার নাই, বুঝছেন, এগুলা যা আছে তাই, এগুলা চলো নাম করে দিতে পারেন বা মার্কও থাকুক কোনো সমস্যা নাই, এগুলোতে আপনি হাত দিবেন না। যখন বেশি সেটিংস হাত দিতে যাবেন
তখন আপনার কাজের মধ্যে ভুল হবে। এখন এখানে পাশে এটা কি, এটা সাইজ কত দিবেন, দেখেন এটা আস্তে আস্তে বাড়ায়, দেখেন বড় হইতেছে আস্তে আস্তে। এগুলো কি আমাদের দরকার আছে বলুন তো? না এগুলো স্যার, দরকার আছে? এগুলোতে আপনারা না। হাত দেন না। সেন্ট্রাল মার্কেট হচ্ছে নাম, মার্ক লাইন, এগুলো তো হাত দেওয়ার দরকার নেই। একটু আপনারা ক্লিক করে করে দেখেন এগুলো এক্স্যাক্টলি জিনিসগুলো কি। এবার আছে হলো ডাইমেনশন ব্রেক লাইন। আচ্ছা ডাইমেনশন ব্রেক লাইন কি জিনিস, একটু বাড়াই বাড়াই দেখি। কোনো পরিবর্তন দেখছি না। 50 ফিট, আমি নিজেও ভুলে গেছি এটা আসলে এক্স্যাক্টলি কি, মানে প্রিপারেশন নিয়ে আসিনি তো, এগুলো ইউজ করা দরকার পড়ে না, একটু একটা ব্যাপার আছে। যাই হোক এটা একটু দেখতে হবে আমাকে। ছিল বুঝি কত, 3 ছিল। 3 ছিল। এগুলাতে আপনাদের হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এগুলাতে হাত দেওয়ার দরকার নাই, যা আছে থাক। আচ্ছা এইবারে আছে হলো আর্চ এই লেন্থ সিম্বল। এখন আর্চের লেন্থ সিম্বল গুলো কেমন হবে? ইয়েস। রেডিয়াস, আচ্ছা এটা আমার এগুলো মনে নেই কি কাজে যে লাগে। এগুলো কিন্তু দেখেন চেঞ্জ করতেছে, তেমন কোনো উল্লেখযোগ্য কিন্তু পরিবর্তন দেখা যাইতেছে না। হ্যাঁ, তো এগুলো আমি ভুলে গেছি, তো এগুলো যেহেতু ভুলে গেছি এগুলো বাদ দিই। হ্যাঁ, তো আমি এগুলোতে কোনোদিনও হাত দিই না, আপনাদেরও হাত দেওয়ার দরকার পড়বে না, বুঝতে পারছেন? আপনাদের এইখানে হচ্ছে অ্যারো সাইন গুলো হয়তো পরিবর্তন করার দরকার পড়বে, তারপরে অ্যারো সাইজ গুলো আপনার পরিবর্তন করবে। আমি এই দুটা জিনিস ছাড়া আমি এগুলো একটা জিনিসও আমি হাত দিই না। আর এগুলো কাজ না করতে করতে আমি নিজেই ভুলে গেছি এক্স্যাক্টলি এগুলো কাজ কি, ঠিক আছে? তো এটা আপনারা যদি যদি মনে হয় যে না আমাদের একটু জানার দরকার এগুলাতে কি আছে, তাহলে আপনারা একটু কাইন্ডলি একটু ইউটিউবিং করেন, বুঝছেন? ইউটিউবিং করে ইয়ে করেন। আচ্ছা ঠিক আছে স্যার। এবার আসি হলো লাইনে। হ্যাঁ, আচ্ছা লাইনে এখানে অনেক বিষয় আছে, আমরা এত কিছু দেখবো না, তারপরেও আমি মোটামুটি সবকিছু আলোচনা করতেছি, কিন্তু আপনার আমার সব কথা কানে নেওয়ার দরকার নেই। আচ্ছা প্রথমে হচ্ছে হলো লাইনের কালার বলতেছে, কালারটা দেখেন ম্যাজেন্টা কালার করে দিলাম, দেখছেন লাইনের কালারটা ম্যাজেন্টা হয়ে গেছে, মানে হচ্ছে কি বলে গোলাপি কালার হয়ে গেছে, তার মানে কি এটা ইয়ে করতেছে। তো এগুলাতে আমরা এগুলাতে আমরা সচরাচর হাত দিব না। তারপরে এখানে আপনি লাইন কি ধরনের চান, ড্যাশ লাইন চান নাকি রেগুলার লাইন চান নাকি আদার্সে যদি আরো লাইনের দরকার পড়ে কোন লাইন নিয়ে আসবেন, এই লাইন টাইপ গুলোকে এখানে আপনি ইয়ে করতে পারেন। লাইন ওয়েট এখানে যদি লাইন বাই ডিফল্ট যদি ডাইমেনশন লাইন গুলোর যদি একটা থিকনেস দিয়ে রাখতে চান এখানে দিয়ে রাখতে পারেন, কিন্তু আপনি এগুলাতে হাত দিবেন না। এগুলো আমি নিজেও কোথাও হাত দিই না, আপনিও হাত দিবেন না। আচ্ছা এবার আসেন চলো বেস লাইন স্পেসিং। আচ্ছা বেস লাইন স্পেসিং একটু পরে আসি। আচ্ছা এবার দেখেন সাবপ্রেস, দেখেন ক্লিক করলাম কি হলো, দেখেন ডিম লাইন 1 দেখেন একদিকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, দেখেন একদিকে ভ্যানিশ হয়ে গেছে। এটাও ক্লিক দিলাম জি। আরেকদিকে ভ্যানিশ হয়ে গেছে। আপনি বলেন তো এগুলোতে আপনার হাত দেওয়ার দরকার আছে? না স্যার। এগুলো তো আপনার হাত দেওয়ার কোনোই দরকার নাই। আচ্ছা এবার দেখি লাইন টাইপ এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 1 এর প্রথমটাই এইটা দেখি, এটাতেও কিন্তু আপনি দুটাতে দুই রকমের কিন্তু আপনি লাইন টাইপ ব্যবহার করতে পারবেন, এবং এটাতে যদি আরেক ধরনের লাইন টাইপ ব্যবহার করতে পারবেন। এগুলাতে হাত দেওয়ার কোনোই দরকার নাই, এগুলো কিছুই নয়, কোনোই দরকার নাই। আবার আপনি এখানে লাইন ওয়েটও দিতে পারবেন, কোনোই দরকার নেই এগুলাতে হাত দেওয়ার। আচ্ছা এবার দেখি এটা কি, একটা জিনিস খেয়াল করছেন? এই যে জি স্যার। এদিকে একটা টান আছে এদিকে একটা টান আছে। হ্যাঁ দেখেন এটাতে টিক মার্ক দিলাম এক্সট্রা লাইন 1 এ, এটা হারিয়ে গেছে, একদিককার হারিয়ে গেছে। দেখেন এই দুই দিককার দেখেন এখানে একটা টান এখানে একটা থাকার কথা, হারিয়ে গেছে। এটাতে ক্লিক করেন দুইটাই হারিয়ে গেছে। এখন বলেন তো এগুলাতে আপনার হাত দেওয়ার দরকার আছে? না স্যার। এগুলা হাত দেওয়ার দরকার না, এগুলা সব অবান্তর হচ্ছিল ইয়ে, মানে এটা আমাদের দরকার পড়ে, বুঝছেন? আমাদের ইঞ্জিনিয়ারিং এ মাঝে মাঝে দরকার পড়ে, কিন্তু আমাদের জমি জমাতে এগুলোতে তেমন কোনো দরকারই পড়ে না। আচ্ছা এবার দেখে চলো এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন 4 ইঞ্চি তো আছে। আচ্ছা এটা একটু আমরা বাড়াই দিই, 4 ইঞ্চির জায়গাতে এটা আমরা দিয়ে দিলাম 1 ফিট। দেখছেন এই যে এটা একটু বড় হয়ে গেছে, দেখছেন? জি। এখন বলুন তো এগুলাতে আপনার হাত দেওয়ার দরকার আছে? কি দরকার? না স্যার। এগুলা আপনার হাত দেওয়ার বিষয় না। আচ্ছা এবার দেখি অফসেট ফরম অরিজিন এর মানে কি বাজা, এখানে দেয়া আছে 1.5 ইঞ্চি দেওয়া আছে, এটা আমরা দিয়ে দিলাম 1 ফিট। এগুলাতে হাত দেওয়ার কোনোই দরকার নাই, ঠিক আছে? কত ছিল 1.5 জি থাকো, এগুলাতে হাত দেওয়ার কোনোই দরকার না। আচ্ছা এরপর আছে হচ্ছে ফিক্স প্লেন এক্সটেনশন লাইন।
দেখেন এখানে একটা টিক মার্ক দিলাম, এই লাইনটা আমার এই যে মানে ড্রয়িং এর যে লাইন থেকে কিন্তু আসছে, এটা টিক মার্ক দিয়ে রাখলে কিন্তু এই অরিজিন থেকে কিন্তু আসবে না। তাহলে এটা যদি টিক মার্ক ইয়া করো, টিক মার্ক আমরা তুলে দিলাম, ঠিক আছে? এগুলাতে হাত দেওয়ার কোনো দরকার নাই। আমরা মোটামুটি রকম হাত দেবো কোথায় এটা একটু দেখি। আমরা প্রথমে এখানে ডাইমেনশন ইউনিট সেট আপ করে দিলাম, প্রিসিশন আমার যা লাগে দিয়ে দিলাম। রাউন্ড অফ এগুলাতে হাত দিবেন না, কারণ সেদিন রাউন্ড অফ দেখাইতে লাগে একদম প্যাচ লাগাই দিছে, রাউন্ড অফে হাত দিবেন না। সাফিক্স প্রিফিক্স যদি কোনো ক্ষেত্রে ব্যবহার করার দরকার পড়ে তাহলে সাফিক্স প্রিফিক্স আমরা ব্যবহার করলাম। স্কেল ফ্যাক্টর, আসেন আমরা স্কেল ফ্যাক্টরটা দেখি। স্কেল ফ্যাক্টরটা আমি একবার দেখাইছি, আমি আরেকবার দেখাইতেছি। সাপোজ ধরেন একটা রেখা হচ্ছে হলো 9 ফিট 6 ইঞ্চি। এবার দেখে ডাইমেনশন কত, এটা কি আপনি ক্যালকুলেটর ঢুকাইতে পারবেন? 9 ফিট 6 ইঞ্চি ক্যালকুলেটর ঢুকাইতে পারবেন? এটা ক্যালকুলেটর কি কত ঢুকাইতে হবে? 9.50 ফিট। 9.50 ফিট। এইবার আপনি তো খুব সহজে হিসাব করলেন, এইবার কত কি করবেন? 12.58 ফিট। 12.58। তো আপনি এত কষ্ট করে এটা হিসাব করার দরকার নাই। ডি ইন্টার মডিফাই, আপনি খুব কষ্ট করতেছেন, বড্ড বেশি কষ্ট করতেছেন। এটা বানাই দিবেন ডেসিমেল, এখানে প্রিফিক্সে ফিট সাইন দিয়ে দিবেন, আর এখানে স্কেল ফ্যাক্টরে 1/12 এই ভাগ দেন 1/12 ভাগ 12 দিয়েছি। ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। খাইছে, এর প্রিসিশনটা বাড়াই দিতে হবে। প্রিসিশনটা বাড়াই দিইনি, প্রিসিশনটা একটু বাড়াই দিবেন, প্রিসিশনটা বাড়াই দিতে হবে। ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। দেখছেন কিছুক্ষণ আগে বললেন 12.58 ফিট, এটা কিন্তু আদৌ কিন্তু 58 নয়, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু ইয়াতে নিলে আপনি নিজে নিজে মুখে মুখে মুখস্থ হিসাব করলে হিসাব করে ওটাকে ক্যালকুলেটরে নিলে কিন্তু ওটা কিন্তু সঠিক হবে না, কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট সঠিক হবে, মাপটা কিন্তু অরিজিনাল। ওইটা স্যার 6 ইঞ্চি ছিল না, 6 ইঞ্চিতে একটু কম ছিল। কোনটা? এর আগে যেটা প্রথম? জি স্যার 7 ইঞ্চি ছিল না স্যার। আচ্ছা, ডি ইন্টার এবার প্রিসিশন এখানে ঠেকাই দেবো, এটা ডেসিমেল করে দিলাম, প্রিসিশন আবার একটা ঠেকাই দিলাম নিচে, এটা 1/12 দিলাম, ভাগ 12। এইবার সঠিক আসবে স্যার। 9.50 ও ফিট সাইন দেইনি, ডি ইন্টার সাফিক্সে ফিট সাইন দেইনি। জি স্যার। ফিট, ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ এই যে দেখেন 9.50 পয়েন্টের পরে কিন্তু শূন্যের কিন্তু দাম নাই, কিন্তু তাই আমি ঠেকাই দিলে এরপরে কোনো ডিজিট আসছে 9.5 ফিট। এটা সরাসরি ক্যালকুলেটর আপনি প্রবেশ করাবেন। তো এই হলো বিষয়। তার মানে প্রাইমারি ইউনিটের বিষয়টা গেছে, আর অল্টারনেটিভ ইউনিটের এখানে বিষয়টা একটু আপনাদের কাছে গাণিতিক ভাবে হয়তো একটু এটা নিয়ে একটু সন্দেহ আছে। তো এটা আমরা চলো স্কেলের বিষয়টা জানি, তারপর এটা নিয়ে আরো কথা বলবো। আর এই যে এখানে যে কিছু কিছু নিচে ব্যাপার আছে হলো জিরো সুপারভিশন, সাপ্রেশন, জিরো সাপ্রেশন, এই বিষয়গুলো আছে, এগুলোতে কোনো হাত দেওয়ারই দরকার নাই। আর একটা কথা, জি, যদি আপনি অ্যাঙ্গেলের যদি প্রিসিশন দিতে চান, কোথায় দিবেন অ্যাঙ্গেল প্রিসিশন? সেই যে অ্যাঙ্গুলার ডেমি, এই যে ডান পাশে অ্যাঙ্গুলার ডাইমেনশনস, ঠিক আছে? অ্যাঙ্গুলার ডাইমেনশনে প্রিসিশন এখানে ঠেকাই দিবেন, কারণ অ্যাঙ্গেল কিন্তু পূর্ণ সংখ্যায় দেখাবে, ঠিক আছে? দেখেন সবগুলা পূর্ণ সংখ্যা, দেখেন এখানে হচ্ছে হলো প্রাইমারি ইউনিটে এই প্রিসিশন 0 করে দিছি, আর অ্যাঙ্গেলের ঠেকাই দিছি। দেখেন এখানে অ্যাঙ্গেলের কিন্তু পয়েন্টের পর কতগুলো ডিজিট দেখা যাচ্ছে, এখানে প্রিসিশনে 0 ইউনিট দিয়ে রাখা, এখানে শুধুমাত্র একটা ইউনিটই কিন্তু দেখাইতেছে, জি, ঠিক আছে? ভাইয়া এখানে একটু স্কেল ফ্যাক্টরটা আরেকটু দেখান তো, এখানে কত দিলেন? স্কেল ফ্যাক্টরে কত দিলেন? 1/12 দিলেন না? 1/12। হ্যাঁ 1/1। হ্যাঁ ঠিক আছে। এখানে আপনার কিচ্ছু ওই ক্যালকুলেটরে 1/12 ভাগ দেওয়ার দরকার নাই, এখানে ডাইরেক্ট 1/12। এই যে দেখেন 1/12। এবার ওই জায়গাতে ক্লিক করেন, দেখেন বাই ডিফল্ট ওটা নিয়ে নিছে, কিন্তু অটোক্যাড দেখছেন নিয়ে নিছে বাই ডিফল্ট। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং রাখলে কিন্তু হবে না, বারবার করে বলতেছি, এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং রাখলে হবে না, না ওটা ডেসিমেল করে দিতে হবে। আর এখানে হচ্ছে আমরা স্কেল ফ্যাক্টরটা 12 দ্বারা ভাগ করে দিতেছি, যেহেতু আমরা এখানে আর ইঞ্জিনিয়ারিং নাই, আমরা 12 দ্বারা এইজন্য ভাগ করে দিতে হচ্ছে। এই ব্যাপারটা কেউ জান নাই বলেন তো? না বুঝি স্যার, বুঝছি স্যার, কিন্তু প্রিসিশনে স্যার এতগুলি ডিজিট দিলে কি স্যার ড্রয়িং এ কি ভালো দেখা যাবে স্যার? প্রিসিশনের সব সময়ের জন্য আপনারা
ক্লায়েন্টকে যখন প্রজেক্ট সাবমিট করবেন তখন সবসময়ের জন্য পূর্ণ সংখ্যা দিবেন। খুব বেশি আপনার মনের ভিতরে যে খুঁতখুঁতানি খুব বেশি থাকে বিশ্বজিৎ দাদার মতো, তখন আপনি পয়েন্টের পর খুব বেশি হলে 2টা, আরো বেশি দিতে মনে চাইলে 4টা, 4টার বেশি আপনি যাবেন না। আমার মতে 2টার বেশি যাওয়াই উচিত নয়। 4টা তো দূরে থাক, 2টার বেশি যাওয়াই ঠিক নয় আপনার ডিসিশনে। আর আপনি চেষ্টা করবেন, আমি কিন্তু বিশ্বজিৎ দাদা কিন্তু ডিসিশন কিন্তু ঠেকাই দেয়, কিন্তু 4-5টা ডিসিশন দেয়, আর আমি কিন্তু পূর্ণ সংখ্যা দিই, সব সময় জন্য পূর্ণ সংখ্যা দেয়। এতে করে আমার হয়তো মাপটা বিশ্বজিৎ দাদার মতো নিখুঁত হয় না, কিন্তু আলটিমেটলি কেউ মানে উল্টা মিনিংস তৈরি করতে পারে না। কারণ জমি জমার বিষয় সব এলাকা গোয়েন্দার লোক, তারা উল্টাপাল্টা মিনিংস তৈরি করবে, কি মানে না মানে অর্ধেক আপনার পূর্ণ সংখ্যা দিয়ে রাখেন ভাই। কাউকে 1-2 ইঞ্চি কম বেশি দিলে কোনো যায় আসে না, জমি কোনো যায় আসে? কাউকে যদি 1 ইঞ্চি কম দেন কোনো যায় আসে? কোনো যায় আসে না। আপনি প্রিসিশন পূর্ণ সংখ্যা দেন, সমস্যা নেই। স্যার স্যার হ্যাঁ বলুন। বলতেছিলাম যে স্কেল ফ্যাক্টরে যদি 1/12 দিই, তো সেই ক্ষেত্রে তো এই আমি যদি ওই যে স্কেল চেঞ্জিং এর ক্ষেত্রে তো আবার এই স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করতে হচ্ছে, এর বাইরেও কি কোনো কিছু আছে? এক্সকিউজ মি, দ্যাটস নট ফ্যাক্ট। স্কেল 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে যে ড্রয়িং হবে, 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রেও সেই ড্রয়িং হবে। আমরা শুধুমাত্র স্কেল যখন প্রিন্ট করব তখনই এই স্কেলটা অ্যাপ্লাই হবে। এটা আপনার কাজের ক্ষেত্রে আপনার মাথায় রাখারই দরকার নেই এটা কোন কত ইঞ্চি স্কেলের ড্রয়িং। এটা আমার কথা বুঝছেন আলামিন ভাই? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। এটা প্রিন্টের পরে ডিসাইড হবে এটা কোন স্কেলে বের হবে, কিন্তু কাজের সময় আপনার মাথায় স্কেলে চিন্তা মাথা থেকে রাখা ঝাড়ে ফেলেন। কাজের সময় স্কেল নিয়ে কোনো চিন্তা নেই, প্রিন্ট ডিসাইড করবে। জি স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্কেল ফ্যাক্টর অল টাইম সেম থাকবে। আমরা এখানে কিন্তু 16 ইঞ্চি না 32 ইঞ্চি না 64 ইঞ্চি ওগুলো আমাদের মাথায় আনারও দরকার নাই, আপনি ভুলে যান স্কেলের বিষয়টা। জি স্যার, বলেন কি বুঝলেন? জি বুঝতে পারছি স্যার। এখানে আপনি ড্রয়িং করতেছেন, মানে আপনি নকশার উপরে আপনি লাইন টেনে আপনি ড্রয়িং করতেছেন, এখন কি আপনি স্কেলের চিন্তা মাথায় রাখা উচিত দরকার আছে? জি না, কোনো দরকার না, আপনি ভুলে যান। স্কেল বলতে কিছু আছে আপনি ভুলে যান, আপনি ড্রয়িং করেন তো আপনার কাজ ঠিক মতো করেন। তারপর প্রিন্ট আউটের পরে অটোক্যাড ডিসাইড করবে, আপনার নির্দেশনা অনুযায়ী ডিসাইড করবে সে কোন স্কেলে এটা এক্সপোর্ট করবে। একটা ড্রয়িং আমরা 16 ইঞ্চিতে এক্সপোর্ট করতে পারি, 32 ইঞ্চিতে এক্সপোর্ট করতে পারি, 64 ইঞ্চিতেও করতে পারি, 80 ইঞ্চিতেও করতে পারি, আপনার হচ্ছে 120এও করতে পারি। এখন কোন স্কেলে প্রিন্ট করবে এটা পরে দেখা যাবে, কিন্তু এখন আপনি আপনার যে অবস্থা আছে সেই অবস্থা আপনি করে যান, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তাহলে স্কেল ফ্যাক্টরে কি হবে? 1/12 স্যার। এখানে 1/12 কি জন্য দিলাম বলো? ডেসিমেলে আছে দিবি দেয় স্যার, ডেসিমেলে না হতে 1 না স্যার, আমরা ওই আমরা এখন থেকে 12 ভাগে ভাগ করেছি ওটার জন্য দিলাম, প্রকাশ করার জন্য পূর্ণাঙ্গটা পাওয়ার জন্য। এখন আমাকে বলেন, আমরা এখানে যখন ওই চলো ইয়ার হিসাবটা নিব, ক্যালকুলেটরে আমরা হিসাব করার হিসাবটা নিব, তখন প্রথমে এখানে ইউনিট সেটআপ কত করব? ক্যালকুলেটর দিলে এখানে ডেসিমাল থাকবে, আমার এখানে ডেসিমেল দেব, আর প্রিসিশন মিনিমাম 4টা ইউনিট দেব যখন আমরা ক্যালকুলেটর হিসাব করব। 4টা দিলাম, কিন্তু ক্লায়েন্টকে কিন্তু 4টা প্রিসিশনে কিন্তু 4টা পয়েন্টের পর 4টা ডিজিট আমরা ক্লায়েন্টকে দেব না, ক্লায়েন্টকে আমরা পূর্ণ সংখ্যায় দিয়ে দেব। আপনি যদি ক্যালকুলেটর হিসাব করতে চাচ্ছেন 4টা ডিজিট দিলে মোটামুটি রকমের কাছাকাছি, মানে 99.9999% সঠিক হয়, বুঝতে পারছেন? জি আচ্ছা জি স্যার, তারপরে এখানে আমরা সুন্দর। সাফিক্সে ফিট চিহ্ন কি জন্য দিলাম বলেন? ফিট চিহ্ন দেব স্যার, ওই ডেসিবেল দিলে যে ফিটের চিহ্নটা আসবে না এই জন্য। যেহেতু আমরা পুরোটা ফুটে নিতে আসি ইঞ্চিকে সহ। আমরা প্রিফিক্স মানে কি বলেন তো? প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে পূর্বে যেটা বসে আছে স্যার, আর সাফিক্স মানে কি? পরে যেটা বসে। স্কেল ফ্যাক্টর কি? 1.2 12। আচ্ছা, তার মানে শেষ, এটা শেষ। এবার যদি টেক্সটে যায় এখানে আপনি বসাবেন হচ্ছে টেক্সট স্টাইল, যদি কোনো কারণে চেঞ্জ করা লাগে 3 ডটে গিয়ে এখানে চেঞ্জ করলেন, করার পরে এখানে টেক্সট কালার সাধারণত দিবেন না, আমি দেই না, আপনারা দিলে দিবেন, আপনার ভালো লাগলে দিলে দিবেন, দেই না। তারপরে এখানে হচ্ছে টেক্সট হাইটটা এক্স্যাক্টলি কতখানি দরকার এটা আপনি ট্রায়াল দিয়ে দেখবেন। আপনি হচ্ছে ড্রয়িং শেষ করার পরে আপনি এগুলো কম বেশি করে দেখবেন কোনটা এক্স্যাক্টলি আপনার চোখে পারফেক্ট লাগতেছে। এটা চেঞ্জ করলেন, এখানে যদি কিছু চেঞ্জ করা লাগে করলেন, আপনি জানেন তো কি চেঞ্জ করা লাগে। এগুলাতে আপনি টোটালি হাত দেবেন না, এগুলাতে এটা যদি হাত দেওয়ার দরকার পড়ে এটাতে একটু হাত দিতে পারেন। এই
অফসেট ফ্রম ডিম লাইন। হ্যাঁ, তো অফসেট ফ্রম ডিম লাইন এটা কিন্তু কাজ করবে এটা যখন এটা অ্যাবোভ অথবা বিলো থাকবে তখন। সেন্টারের ক্ষেত্রে কিন্তু এখানেও হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর হাত দিবেন হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টে, এখানে হরিজন্টাল রাখবেন না, আইএসও স্ট্যান্ডার্ড কিংবা আইএসও স্ট্যান্ডার্ড ভালো না লাগলে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, ঠিক আছে। শেষ, টেক্সটে হাত দেওয়া শেষ। এবার এখানে এখন আপনি এই পাশে কি চিহ্ন চাইতেছেন, এই ডটেড চিহ্ন চাইতেছেন নাকি ক্লোজ ব্ল্যাক চিহ্ন চাইতেছেন নাকি আর্কিটেকচারাল চাইতেছেন না অবলিক চাইতেছেন নাকি কি চাইতেছেন। এখানে অনেক ধরনের সাইম্বল আছে, এখানে আর একটা কি জানো সাইন আছে, যাকে এখানে অনেক ধরনের সাইন আছে। ফার্স্ট প্রথমটা, সেকেন্ড, দ্বিতীয়টা সেম। এই প্রথম হচ্ছে সাপোজ এটা প্রথম, এটা দ্বিতীয়, এই ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। এখানে অ্যারো সাইজ হাত দিবেন। এছাড়া আর একটা জিনিসও হাত দিবেন, অ্যারো সাইজ যদি একটু বড় লাগে বড় দিলেন। সাপোজ ডটেড আছে, তো অ্যারো সাইজে 2 ইঞ্চি নয়, এটা আমরা বানাই দেবো চলো 8 ইঞ্চি। দেখছেন 8 ইঞ্চি দিলাম। এখানে এই অ্যারোর এই চিহ্নগুলা, অ্যারো না ঠিক এক্স্যাক্টলি, এটা একটা চিহ্ন আর কি, সিম্বল। এই চিহ্নগুলো দেখেন বড় হয়ে গেছে, 8 ইঞ্চি দিছি। আপনার বড় করা লাগলে করলেন, ছোট করা লাগলে করলেন। আসলে বড় এগুলা ভালো লাগে না, এগুলো ছোটই ভালো। এই 3-4 ইঞ্চি, এবারে যে 3-4 ইঞ্চি দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। 3-4 ইঞ্চি যে পারফেক্ট, ঠিক আছে। আর লাইনে আসে, লাইনে এখানে আমার মতে কোনো জায়গাতে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে আমার মতো যদি এরকম সমস্যা হয়, দেখেন এখানে আমি একটা ডাইমেনশন নেব, দেখেন আচ্ছা ডি ইন্টার মডিফাই, এই টিক মার্কটা উঠাই দেই লাইনে। এগুলাতে সচরাচর হাত দিবেন না, বুঝছেন, প্রয়োজন নাই হাত দেওয়ার। এই দেখেন এটা আরেকটু চলে গেল কিন্তু, ঠিক আছে। এগুলাতে এত হাত দেওয়ার দরকার নাই, এগুলা হাত দিলেই সমস্যা। আমার মতে আপনি এই লাইন ইয়াতে মানে হাত দেওয়ারই প্রয়োজন নাই, এই লাইন ইয়াতে হাত দেওয়ারই দরকার নেই এগুলাতে। তো বেশি হাত দিতে গেলে আপনি হচ্ছিল মানে প্যাঁচ লাগাই ফেলবেন। এমনিতে কাজের আপনি আছেন, কাজের টেনশন নিয়ে আপনি এদিকে যদি প্যাঁচ লাগে যায়, আপনার পুরো মাথা কাল্লা নষ্ট হয়ে যাবে কিন্তু, বুঝতে পারছেন। ওই সময় যে একটু ইউটিউবিং করে জানে নিবেন, একটু বোঝার চেষ্টা করবেন, ওই মন মানসিকতাও থাকবে না, মানে পুরো একদম মাথা নষ্ট হয়ে যাবে। তার থেকে লাইন এগুলোতে হাতই দিবেন না। এই বিষয়গুলো জাস্ট ঠিক রাখলে মোটামুটি রকম ডাইমেনশন সেটিংসটা করা যায়। আচ্ছা, ডাইমেনশন সেটিংস মোটামুটি হইছে। আচ্ছা, আমার কাজটা তো যাই হোক কোথায় যেন রাখছি, যাই হোক আমি আবার বের করতেছি, সমস্যা নাই, প্যারা নাই। এই যে দেখেন তো এই ডাইমেনশন সাইডে গোলগুলো কেমনে দিছে বলেন তো, বলেন, শিখে দেন কেমনে দিছে। ওই যে ডটেড গেছেন স্যার ওই জায়গায় লাইন সে যে সব দিয়েছেন স্যার, সিম্বল এন্ড অ্যারোস, সিম্বল এন্ড অ্যারো। এই যে দেখেন দেখি কি দেওয়া আছে, দেখেন তো ডট দিয়ে আছে, দেখছেন ডট দাও আছে। এটা আসলে অ্যারো সাইজ। দেখেন এগুলো নিচে একটাতেও আমি হাত দেই নাই, একটাতেও আমার হাত দেওয়া নাই। আপনারা আমার মধ্যে এরকম দিতে পারবেন? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, পারবো স্যার। এরপরে হচ্ছে হ্যাশ লাইন। এখন হ্যাশটা এরকম খাড়াখাড়ি কিভাবে দিলাম দেখেন, হ্যাশটা এমন হ্যাশ কিভাবে দিলাম, এরকম হ্যাশ নাই তো, কিভাবে দিলাম দেখেন। এইচ ইন্টার অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল ঘুরাই দেবো, গুড। আরে 20, এটা আরেকটু বাড়াই দেই, 45 দেন স্যার, 45। আমরা অ্যাঙ্গেল এটা 45 করে দেই, উপরে দেখেন এটা ঘুরাই দেবো 45, 45 হয়নি, তাহলে 45 না দিয়ে 135 দেন, 1 3 5, এই হইছে, ঘুরে গেছে। এখন এটা আবার ক্লিক করে এই হোমে আসে লাইন থিকনেস কমায় দেন, এটা যায় নিচের এইটা দেন, এই দেখছেন হয়ে গেছে। এটা আরেকটু সিপি আছে, আমারটা বড় বেশি পাতলা হয়ে গেছে, আর একটু সিপাই দিয়ে দেন, ক্লিক করেন। এটা সিপাবো কি করে বলেন, ক্লিক করেন স্যার। এই 50 এটা কমাই দেবো, এই স্কেলটা কমাই দেবো 35, এই সিপিএসবি হইছে প্রায় আমারটা। জি স্যার, হইছে, জি। আচ্ছা, আমরা সামনে দিন এই ড্রয়িংটা দেখবো, ঠিক আছে। এখন কথা হলো টাইলস গুলা কিভাবে দিলাম, একটু দেখি টাইলস গুলা কিভাবে দিলাম, দেখি। এইচ ইন্টার, এবারে আমরা দেখি নেট, এই নিচের দিকে আসেন, এই যে নেট। এখন কথা হলো এটা অ্যাঙ্গেল একটু ঘুরাই দিতে হবে, এটা অ্যাঙ্গেল 0 রাখি, অ্যাঙ্গেল ঠিক হয়েছে। স্কেলটা আরো বাড়াই দেই, 200 বেশি বড় হয়ে গেছে, 150 বেশি বড় হয়ে গেছে, 100
100 দেন 100। 100 মোটামুটি ঠিক আছে। এটা যায় লাইন থিকনেস, এটা যায় ক্লিক করলাম। এটা যেহেতু টাইলস খুব গুরুত্বপূর্ণ না, এটা পয়েন্ট একবার সবার নিচে ঠেকাই দেন, সবার নিচে ঠেকাই দেন। এটা হচ্ছে একবার গাঢ় কালার দিবেন, এই হালকা কালারগুলো দিবেন। এটা গুরুত্বপূর্ণ না, টাইলস হলে গুরুত্বপূর্ণ না। সর্বনিম্ন কালারটা দিবেন, এটা সাদা বার দিয়ে না দেখা যাবে না, সাদার উপরে একটা দিবেন। এই যে দেখেন আমার মতো হয়ে গেছে টাইলস, জি স্যার হয়ে গেছে। এবার দেখেন এখানে হচ্ছে হলো এই টেক্সটগুলো কিভাবে দিলাম। হাই হাই, টেক্সট কিভাবে দিছি পারবেন? দেওয়া যাবে? পারবো স্যার। হ্যাঁ টেক্সট থেকে নিলে কিন্তু খুবই দুঃখজনক বিষয়। এখন বিষয় হলো এগুলা কিভাবে পাইছি করছি, এই এগুলা অথবা দরজা, এগুলো আসলে আপনারা বোকার মতো করার চেষ্টা করতেছেন, করে লাভ নাই। এগুলা হচ্ছে হলো আমাদের বিভিন্ন ব্লগ পাওয়া যায়, নেটে পাওয়া যায়, বুঝছেন? এগুলো আমি দিয়ে দেবো নি, এরকম নেটে সার্চ দেবেন অটোক্যাড ডিডব্লিউজি ফাইল বেড, এটা আপনার পারবেন না, আমি দিয়ে দেবো এটা। এই দেখেন টয়লেট, এটা সব নেট থেকে না, এটা আমার তৈরি করা না, এগুলো কিন্তু নেটে কিন্তু পাওয়া যায়, অ্যাভেলেবল, বুঝতে পারছেন? তারপরে দরজা, এগুলো নেট থেকে নিয়ে আসা, তাই আমি এগুলো আপনাকে দিয়ে দেবো নি, এগুলো আলাদা পাওয়া যায়। এআরসি দ্যাট প্র্যাকটিস করছি, হয় না আমি পারি না। আপনি পারবেন না তো, আমি নিজেই তো পারবো না, আপনি পারা তো দূরে থাকে, আমি নিজেই পারবো না। এখন সাপোজ ধর এটা ফাইলটা এখানে আছে, পুরো ফাইলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে সিতে ক্লিক করলাম, এবার কন্ট্রোল ভি, এই যে দেখছেন আমার নতুন একটা পেজে চলে আসছে। অটোক্যাড ফাইলটা নেট থেকে ওপেন করে পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল সি, আমার ফাইলে এসে কন্ট্রোল ভি, দেখছেন আমার এখানে চলে আসছে। এখন এখানে আমি আমার ইচ্ছা মতো ছোট বড় করে আমি ইয়ে করব। তারপরও আমি এই কাজটা হলো আমি আপনাদের হলো ইয়ে করব, এই আপনাদের কালকে ড্রয়িং করে পুরাটা ড্রয়িং করে দেখাবো যে আমি কিভাবে করছি। জি স্যার। এখন দেখেন এখানে জি স্যার, জি। আরেকটা বিষয় দেখেন, আপনারা যে সবকিছু আমার কাছে শিখে দিতে চান, এই যে দেখেন তো এখানে কি লেখা আছে, কলাম সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর ব্রিক ওয়াল থিকনেস মানে ইটের এই ওয়ালের থিকনেস হচ্ছে গাফুলের থিকনেস 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তাহলে দেখেন এই মাথা থেকে এই মাথার হিসাব কত দেওয়া আছে দেখছেন, 19 ফিট 10 ইঞ্চি। আর প্রস্থর দিকে কত আছে, 14 ফিট 10 ইঞ্চি, 19 ফিট 10 ইঞ্চি, 14 ফিট 10 ইঞ্চি। আচ্ছা আয়তক্ষেত্র নাই টানলেন, 19 ফিট 10 ইঞ্চি ইন্টার, 14 ফিট 10 ইন্টার, 19 ফিট 10 ইন্টার। আমি না পারলাম আয়তক্ষেত্র আঁকতে, এই করে দিলাম। তারপরে এখন কি বলতেছে, এখন বলতেছে যে হলো এই ব্রিক ওয়াল গুলা টানে ফেলেন এবার 5 ইঞ্চি। ভাইয়া একদিকে আছে 14 ফিট 10 আর একদিকে আছে 14 ফিট 4, এটা কিভাবে সম্ভব? কথা বলেন না, চুপ করেন, অফসেট। এই দেখেন এখন ব্রিক ওয়াল গুলো আমরা টানে ফেলে, ও ইন্টার 5 ইঞ্চি, তাহলে 5 ইন্টার। এই ব্রিক ওয়াল গুলো আমার হয়ে গেছে, ব্রিক ওয়াল হয়ে গেছে। আচ্ছা এবার আপনি কি বলছে, এখানে দেখেন কলামের সাইজ গুলো সব সেম, তাই দেখেন 12 1 ফিট বাই 1 ফিট। তাহলে এই কর্নারে এটা 1 ফিট বাই 1 ফিটের একটা কলাম আঁকে দেন না, 1 ফিট ইন্টার 1 ফিট ইন্টার, এই হয়ে গেছে। আবার একটা আয়তক্ষেত্র নিয়ে এই কর্নার থেকে এই কর্নার একটা টান দিয়ে দেন, ব্যাস শেষ। আমরা পরে করব, এখন আপাতত রাপ করি। হ্যাঁ এটা কপি করেন, সিও ইন্টার কপি। আচ্ছা এখন দেখেন এই কলামের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত দূর, দেখেন এখান থেকে গোনেন 3 ফিট 5 ইঞ্চি, 5 আর 3 8 ফিট 5 ইঞ্চি, 8 ফিট 5 ইঞ্চি, 11 ফিট 10 ইঞ্চি। তাহলে 11 ফিট 10 ইঞ্চি পরে আবার একটা লাইন টানেন এখানে, 11 ফিট 10 ইঞ্চি, বুদ্ধি খাটাইতে হবে, তাই হলো? জি স্যার। 11 ফিট 10, তাহলে ওই মাথাতে আবার একটা কলাম দেন, সিও ইন্টার। আপনি একটু ড্রয়িং করার আগে ড্রয়িং এর দিকে একটু ভালোভাবে মনোনিবেশ স্থাপন করবেন, বুঝছেন? আমি সামনের দিন ড্রয়িংটা কিন্তু দেখাবো, বুঝছেন? আমি করে দেখাবো, আপনাকে ডাইরেক্ট করতে দিলে আপনি অকাম করবেন। এই তো হয়ে গেল। এখন এটা হলো, তারপরে এখন হচ্ছে হলো এটা গ্রুপ করে ফেলেন, জি ইন্টার। এটা লাইন থিকনেস কমায় দেন, এটা রাফ ফাইল, ঠিক আছে? এবার আমরা মেন লাইনগুলো টানি, এখান থেকে ওয়ালটা দিয়ে দেন, এই ওয়ালটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার একটা ওয়াল দিয়ে দেন, এখান থেকে ওয়াল দিয়ে দেন।
এই যে এভাবে করে ওয়াল দিয়ে দিলাম, তারপরে এই যেটা হয় নাই দেখছেন, এই কি জন্য জুম না করলে কি সমস্যা দেখছেন, এই কারণে জুম করতে বলা হয়েছে। এখানে একটা দিলাম, ব্যাস হয়েছে। এবার কলামগুলোতে কলামের থিকনেস গুলো আর একটু বাড়াই দেবো, 70 দিলাম, কলামের থিকনেস গুলো বেশি হয়। এই যে দেখেন আমি কিন্তু আমার ওসমাপ থাকার পরও কিন্তু ঠিক জায়গাতে পড়লো না, এর কারণ কি আমি ঠিক মতো জুম করি নাই। বুঝতে পারতেছেন জিনিসগুলো কি বুঝতেছেন? কঠিন বলেন তো? জি স্যার, জি খুব কঠিন জি। জিনিস আপনাকে করতে দিছি, না স্যার, খুব কঠিন জিনিস আপনারা করতে দিছি। তো ঠিক আছে ম্যাম, আপাতত আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ করতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।